স্টেশন। মা, আমি জালটা নিয়ে নদীর দিকে যাচ্ছি। তুমি সাবধানে থেকো, বুঝলে? দাঁড়া হারু, আকাশের অবস্থা আজ ভালো না। আজকে তোকে মাছ ধরতে যেতে হবে না বাবা। মা, কি কও তুমি? মাছ না ধরলেই খাবো কি? ঘরে তো এক দানাও চাল নেই। কাল মাছ ধরে হাটে বিক্রি করতে পারলে তবে যদি চাল কিনে আনতে পারি। হারু, অন্তত খালি পেটে যাস না বাবা। হাঁড়িতে অল্প পান্তা ভাত আছে, ওটা খেয়ে যা। ঠিক আছে, দাও। না না, মনে হইতেছে আগের থেকে জ্বরটা একটু কমিছে। যাই, একটু জোরে পা চালিয়ে নদী ঘাটের দিকে যাই। জয় ভোলানাথ, জয় ভোলানাথ। আজ কটা বেশি মাছ তুলে দিও বাবা আমার জালে। কি হলো কি? মনে হচ্ছে নৌকার বেগ যেন হঠাৎ বেড়ে গেল। এখানেই জাল ফেলা যাক। এই দিকটা এর আগে কোনোদিনও আসিনি। জলটাও এখানকার বেশ ঘোলা। দেখি জাল ফেলে কপালে কি থাকে। এ কি, নৌকাটা এত দুলছে কেন? এবার এবার জালটা তুলে দেখি। হ্যাঁ, হ্যাঁ, এ তো এ তো অনেক মাছ। এর আগে একসাথে এত মাছ আমি কোনোদিন পাইনি। কি রে হারু, এই হারু, আমার দিকে দেখ।
তোকে মাছ দিয়েছি, আরো মাছ দেব। আমার দিকে ঘুরে একবার দেখ। আমি পিছন ঘুরে যা দেখলাম তাতে আমার চোখ কপালে উঠল। দেখলাম একটা সধবা মেয়ে, পরনে লাল পাড় সাদা শাড়ি আর এলোমেলো চুল নিয়ে নৌকায় বসে আছে, আর আমার ধরা মাছ থেকে একটা কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে। কাঁচা মাছের রক্ত তার হাতে গড়িয়ে পড়ছে, আর তার জিভ দিয়ে সেই রক্ত সে চেটে খাচ্ছে। কি রে আরো, আরো মাছ নিবি? এইদিকে আয়, তোকে আরো মাছ দেব। বুকের সমস্ত রক্ত যেন আমার শুকিয়ে যেতে লাগলো। ভয়ে আমার প্রাণ ওষ্ঠাগত। তখন দেখলাম দূর থেকে এক মাঝি ভাই এদিকেই নৌকা নিয়ে আসতেছে। তখন সেই অশরীরই নৌকার আলো পেয়ে কাঁচা মাছ হাতে অদৃশ্য হয়ে গেল। হে হে বাছা, তুমি এই ঘোলা নদীতে রাতের বেলা একা একা এসে মাছ ধরছো? আগে আগে আমি হারু, আমার তালডাঙায় বাড়ি। আসলে এখানে মানে আমি। শোনো বাছা, এখানে এই ঘোলা নদীর দিকে রাতের বেলা একা একা এসো না। জায়গাটা ভালো নয়, অনেক অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় এখানে। এখন চলো দিকে, চলো খেয়াঘাটের দিকে চলো। আমি আর সেই মাঝি ভাই নৌকা ঘুরিয়ে খেয়াঘাটের দিকে যেতে লাগলাম। সেই অশরীরী জালে ধরা সব কটা মাছ খেয়ে উঠতে পারিনি। তার আগেই মাঝি ভাই সেখানে এসে হাজির হয়। আজ যদি মাঝি ভাই সঠিক সময় না এসে পৌঁছাতো, তাহলে হয়তো আমি আজ আর প্রাণী বাঁচতাম না। আরে চল চল চল, তাড়াতাড়ি পা চালা, আকাশে এক্ষুনি বৃষ্টি নামবে মনে হচ্ছে। ঠিক সময়ে রবিদার দোকানে এসে উঠেছি, না হলে ভিজতে হতো এই অসময়। চল গিয়ে এখন বসি, দেখে তো মনে হয় ঝড় বৃষ্টি এখন থামবে না। রবিদা, 2 কাপ চা দাও আমাদের। সময়টা জ্যৈষ্ঠ মাস। সারাদিন কেমন যেন ভ্যাপসা গরমের পর বিকেল থেকে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি শুরু হয়েছে। এমন দিনে রবির চায়ের দোকানে চা সিগারেটের আড্ডা না হলে ঠিক জমে না। তাই আকাশে কালো মেঘ উদয় হতেই আমি চায়ের দোকানে চলে এসেছিলাম। এখন আমাদের পাড়ার 2জন ছেলে এসে হাজির হয়েছে। অনেকক্ষণ থেকেই মুখে একটা সিগারেট নিয়ে দেশলাই কাঠি জ্বালিয়ে চলেছি, কিন্তু বারবার একটা দমকা হাওয়ার টানে কাঠিটা নিভে যাচ্ছে। তখনই আমার পাশে বসা ছেলেটা একটা লাইটার জ্বালিয়ে মুখের সামনে ধরল। আমি নির্দ্বিধায় একবার ছেলেটির দিকে তাকিয়ে সিগারেটটা ধরিয়ে নিলাম।
বার কয়েক সিগারেটের টান দিয়ে ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালার মধ্যে সিগারেটটা গুঁজে দিয়ে বললাম, তাহলে তোরাও এই বয়সে সিগারেট খাওয়া শুরু করেছিস? না মানে ইয়ে দাদু, এই লাইটারটা আমার নয়। থাক রে ছোঁড়া, আর বানিয়ে মিথ্যে বলতে হবে না। আমি সবই জানি। তোদের বয়সটা তো আমি পেরিয়ে এসেছি নাকি? উফ দাদু, ওসব ছাড়ো তো। তার চেয়ে বরং একটা গল্প শোনাও, তোমার জীবনের বাস্তবিক কোনো ঘটনা কিংবা ভৌতিক কিছু। এখন আর গল্প আসে না। মনে শান্তি না থাকলে কি আর গল্প আসে? আর আড্ডাও জমে না ঠিক করে। এই সময় দেখলাম একটা ছোট মাছ আমার পায়ের সামনে কিলবিল করছে। রবির চায়ের দোকানের পিছনে একটা ছোট্ট ডোবা আছে, হয়তো বর্ষার দিনে সেখান থেকেই উঠে এসেছে। এই মাছটা দেখে আমার একটা কথা মনে পড়ল। আমার জীবনে আমি বহু জিনিস দেখেছি, কিন্তু ওই ঘটনা বড়ই অদ্ভুত এবং আশ্চর্যজনক। ও দাদু, এটা কি কোনো ভৌতিক ঘটনা? ঘটনাটা শোনো, তাহলেই বুঝতে পারবে। এককালীন আমার মাছ ধরার নেশা ছিল প্রবল। জামাই ষষ্ঠী উপলক্ষে আমি আমার শ্বশুর বাড়ি গিয়েছিলাম। সেখানে সারাদিন আমার শুয়ে বসেই কাটতো। হঠাৎ একদিন খাওয়া দাওয়ার পর দুপুরবেলা আমার শ্যালক মাধব এসে বলল, জামাই বাবু, আজ বিকেলে মাছ ধরতে যাবেন? শুনে আমি তো বেজায় খুশি। অবশ্যই যাব, তবে তার জন্য তো অনেক সরঞ্জাম লাগবে। মাছ ধরবার চার, বড়শি, সর্ষে ফুলের মধু। ওসব আপনি কোনো চিন্তা করবেন না জামাই বাবু, এ সব কিছুই আমি ব্যবস্থা করে নিব। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। আমি আর মাধব বেরিয়ে পড়লাম মাছ ধরবার উদ্দেশ্যে। আচ্ছা মাধব, আমরা কোথায় মাছ ধরতে যাচ্ছি? চলেন না জামাই বাবু, আছে এক পানা পুকুর। শুনেছি সের সাইজের রুই কাতলা আছে পুকুরে। কিন্তু যাদের পুকুর তারা আপত্তি করবে না। আসলে জামাই বাবু, ওই পুকুর হচ্ছে এই গ্রামের জমিদার মশাইয়ের। তখন অনেক পাহাড় থাকতো পুকুরে, অনেক পরিচর্যাও করা হতো। কিন্তু অনেক বছর আগে জমিদার বাড়িতে ডাকাতি হয়। তারপর একে একে জমিদার বংশের সকলেই অপঘাতে মারা যান। জমিদার বাড়িও ভেঙে সুরে ধুলোয় মিশে গেছে, আর পরিচর্যা করা পুকুরও বহুদিন পড়ে থাকার ফলে পানা পুকুরে পরিবর্তন হয়েছে। তবে জামাই বাবু, ওই পানা পুকুর কিন্তু 150 বছরেরও বেশি পুরনো। সূর্য মহাদেব প্রায় দিগন্তের কোলে ঢলে পড়েছে। আমরা হাঁটতে হাঁটতে সেই পানা পুকুরের ধারে এসে পৌঁছালাম। পানা পুকুরের মধ্যে মাছ লাফালাফি করছে। বুঝলাম মাধব আমাকে ভুল কিছু বলেনি। আচ্ছা মাধব, এই পুকুরে তো এত মাছ আছে, তাহলে গ্রামের লোকেরা পুকুর থেকে মাছ ধরে না কেন? গ্রামের লোকেরা এই দিকটা বিশেষ আসতে চায় না, বলে জায়গাটা নাকি ভালো নয়। আপনি বলুন জামাই বাবু, এত বড় বড় মাছের লোভ কি সামলানো যায়? ঝিঝি পোকার ডাক কানে আসছে। দূরে একটা বর্ষার কোকিল ডেকে চলেছে।
আর মাঝে মাঝে একটা দমকা হাওয়া যেন বয়ে চলেছে। আমি আর মাধব পানা পুকুরের ঘাটে গিয়ে বসলাম। সর্ষে ফুলের মধু মেশানো চার আমি ঘাটের সামনে ছড়িয়ে দিলাম। মাছের চার জলে ছড়ে দেবার সাথে সাথে সমস্ত জল যেন কেঁপে উঠল। জলে কিছু একটা ফেললে জল সামান্য দুলে উঠবে, এটা স্বাভাবিক, কিন্তু এই যে সমস্ত পানা পুকুর কাঁপতে আরম্ভ করলো, যেন জলের তলায় কোনো অপার্থিব জীব গর্জন করে উঠছে। ঝিঁঝি পোকা নিজের ডাক থামিয়েছে, বর্ষার কোকিলটাও আর ডাকছে না। বুঝলাম এই অপার্থিব কিছুর সংকেত। গ্রামবাসীরা ঠিক কথাই বলে, জায়গাটা মোটেই ভালো নয়। দুজনেই পুকুরের মধ্যে ছিপ ফেলে বসে আছি। হঠাৎ আমাদের সামনে জলে বুদবুদ শুরু হলো। তো জলপিশাচ! আমি আর মাধব পুকুর ঘাটে মাছ ধরার সব সরঞ্জাম ফেলে রেখে পড়ি কি মরি হয়ে দৌড় দিলাম। বল বল তুই কেন গিয়েছিলিস? বল বল তুই কেন গিয়েছিলিস ওই পানা পুকুরে? উত্তর দে, উত্তর দে আমাকে। মা, ওকে মারবেন না, ও নির্দোষ। আমি জোর করাতেই মাধব আমাকে নিয়ে গিয়েছিল। বাবা জীবন, কেন তোমরা ওই পানা পুকুরে গিয়েছিলে বলো তো? ওই জায়গাটা ভালো নয়, অভিশপ্ত ওই পানা পুকুর। মা, আমার মতে ওখানে কিছু একটা হয়েছিল, যা আজও সকলের চোখের অলক্ষ্যে। কালই আমি ওই পানা পুকুরে যাব, কিছু গ্রামবাসীকেও আমার সাথে নিয়ে যাব। বাবা জীবন, তুমি দুদিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে এসেছো, এইসব ঝামেলার মধ্যে পড়ার কি কোনো দরকার আছে? আছে মা, মানবতার খাতিরে কোনো অতৃপ্ত আত্মাকে শান্তি দেবার দরকার আছে। সেদিন সারা রাত আমার দু চোখের পাতা এক হয়নি, শুধু মনে মনে ভেবেছি। মাছের চারের মধ্যে সর্ষে ফুলের মধু মেশানো ছিল, সেই উগ্র ঝাঁঝালো গন্ধই হয়তো জলপিশাচ সহ্য করতে পারেনি। কারণ সর্ষে ভূত তাড়াতে কাজে লাগে, আর সেই গন্ধই সহ্য করতে না পেরে জলপিশাচ জলের ওপরে উঠে এসেছিল। পরদিন সকালবেলা আমি গ্রামের কিছু মানুষজনকে বিষয়টা পরোক্ষভাবে বললাম। সবাই শুনে প্রায় একই রকম কথা আমাকে বলল। বাবা জীবন, তুমি জামাই ছেলে, এইসব ঝামেলার মধ্যে তোমার না পড়লেই নয়। কিন্তু আমি তো নাছোড়বান্দা, পানা পুকুরের জলপিশাচের রহস্য আমাকে জানতেই হবে। সেদিন সন্ধে হবার সাথে সাথেই কিছু গ্রামবাসীকে নিয়ে প্রয়োজনীয় সামগ্রী সহ মশাল হাতে বেরিয়ে পড়লাম পানা পুকুরের উদ্দেশ্যে। পানা পুকুরে গিয়ে আমি সর্ষে ফুলের মধু মেশানো মাছের চার মুঠো মুঠো পুকুরের চারিদিকে ছড়িয়ে দিলাম। সাথে সাথে জল যেন কেঁপে উঠল, আর শুরু হলো সেই জলপিশাচের আর্তনাদ।
পাচ্ছি না, চলে গেল আমার সারা শরীর, চলে গেল। আমরা তোমার কোনো ক্ষতি চাই না, আমরা সকল গ্রামবাসী তোমাকে সাহায্য করতে চাই। বলো, আমরা তোমাকে কিভাবে সাহায্য করব? আমি এই গ্রামেরই মেয়ে। জমিদার কৃষ্ণচরণ রায় আমার বাবা ছিলেন। দেখে শুনে আমার বাবা আমার বিয়ে দিয়েছিল, কিন্তু আমার স্বামী একজন ঠগ লম্পট ছিল। প্রথম থেকেই আমার স্বামীর লোভ ছিল আমার বাবার সম্পত্তির ওপর। সেই কারণেই সে আমায় বিয়ে করেছিল। বিয়ের রাত থেকেই সে আমাকে মারধর করত, আমার বাবার সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নেবার জন্য। কিন্তু আমার শত কষ্টের পরও আমি আমার বাবাকে কিচ্ছু বলতাম না। যখন আমার স্বামী বুঝতে পারল আমাকে মারধর করার পরেও কোনো কাজ হবে না, তখন সে পরিকল্পনা করে এক ডাকাত দলের সাথে লুট করায় আমার বাবার জমিদার বাড়ি। আমার চোখের সামনে আমার বাবাকে খুন করে। ওইসব আড়াল থেকে আমি লক্ষ্য করি, আর আমার স্বামীর কাছে আমি ধরা পড়ে যাই। তার এই পাপের কোনো সাক্ষী রাখবে না বলে সে আমাকে জীবিত অবস্থায় গায়ে ভারী পাথর বেঁধে এই পুকুরে ডুবিয়ে মারে। গ্রামের সবাই জানলো ডাকাত দলই আমাদের সবাইকে শেষ করেছে, কিন্তু আসলেই যারা পাপ কাজের সাথে যুক্ত ছিল তাদের আমি সকলকে শেষ করে দিয়েছি। শুধু এই পুকুরের মধ্যে আমার মৃতদেহটা বছরের পর বছর ধরে পড়ে আছে। আমি মুক্তি চাই, আমাকে মুক্তি দাও। বলেই সেই জলপিশাচ জলের মধ্যে তলিয়ে গেল। আমি আর গ্রামবাসীরা মিলে সেই রাতেই দুজন ডুবুরিকে খুঁজে আনি। তারা জল থেকে পাথর বাঁধা জমিদার বাবুর মেয়ের কঙ্কাল তুলে আনে। গ্রামবাসীরা সবাই নিজেদের মধ্যে আলোচনা করে সেই পানা পুকুরের পাড়েই একটা চিতা সাজিয়ে কঙ্কালটিকে দাহ করে। কঙ্কালটির দাহ কাজ সম্পূর্ণ হলে পানা পুকুর থেকে একটি আলেয়া উঠে গিয়ে আকাশে মিশে যায়। বৃষ্টি সম্পূর্ণ থেমে গেছে রে, দে লাইটারটা দে দেখি। আজকে আমি আসি কেমন? এরকম আরো ভূতের গল্প দেখতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। What are you waiting for? Click the source link and enjoy watching the video.